নমস্কার বন্ধুরা, আমি সহেলি অলৌকিক জনের আসরে তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। আজ আরও একবার এসে গেছি নতুন একটি পর্ব নিয়ে। কথা একদম বাড়াবো না, সরাসরি চলে যাব আজকের ঘটনা। এবং আজকে একদম তোমাদের কমেন্টের উত্তর দেবো, শেষ অবধি সঙ্গে থাকো। ঘটনা পাঠিয়েছেন সুতপা দত্ত ম্যাম, কলকাতায় থাকেন। উনি আগের পর্বের হোস্টেলের ঘটনাটা শুনেছেন এবং বলছেন হ্যাঁ, হোস্টেলের একটা অভিজ্ঞতা আমিও শেয়ার করতে চাই সহেলি। উনি ভয়েসে ঘটনাটা শেয়ার করেছেন। ছোটোবেলা থেকে উনি দার্জিলিংয়ের হোস্টেলে থেকে পড়াশোনা করেছেন এবং সেই হোস্টেল লাইফেই ওনার নিজের চোখে দেখা একটা ঘটনা উনি আজকে ভাবলেও কিন্তু শিউরে ওঠেন। ঘটনাগুলো যখন চোখের সামনে ঘটে তখন মানুষের বিশ্বাস করা ছাড়া উপায় থাকে না। আমরা জানি এই হোস্টেলগুলো পাহাড়ি জায়গায় প্রচণ্ড স্ট্রিক্ট হয়, পড়াশোনা তো ভালোই হয় এবং খুব স্ট্রিক্ট ডিসিপ্লিনের মধ্যে থাকে। তো তার জন্যই স্টুডেন্টদের একটু 19-20 হলেই হোস্টেলে যেনারা মেট্রন থাকেন বা ইনচার্জ, তাদের কিন্তু চোখে পড়ে যায় যে না, এই স্টুডেন্টটা অন্যরকম কিছু করছে। সেভাবেই একজন ধরা পড়ে গেছিল। কীরকম? উনি যখন ওই সময় স্কুলে ছিলেন, ওনার থেকে প্রায় 1 ক্লাস কি 2 ক্লাস উঁচুতে এক সিনিয়র দিদি ছিলেন। দিদি নেপালি ছিলেন, পড়াশোনায় ভালো ছিলেন, খুব সুন্দরী। কিন্তু হঠাৎ রাত্রিবেলায় প্রচণ্ড চিৎকার করে উঠতো ঘুমের ঘোরে। এবং প্রথমে 1 দিন 2 দিন সবাই হয়তো ভেবেছিল ঘুমের মধ্যে স্বপ্ন দেখছে, কিন্তু এরপর বিষয়টা মাত্রা ছাড়া হয়ে যায়। হোস্টেলে যেহেতু নিয়ম, একটা ডিসিপ্লিনে থাকতো, একটা নিয়মের মধ্যে চলে, ঘুমোবার সময় থেকে ঘুম থেকে ওঠা যাবতীয় কিছু একটা সিস্টেমে চলে। রাত্রিবেলায় কি ওরকম চিৎকার করছে, বাকি বাচ্চাদেরও ঘুম হচ্ছে না, প্রত্যেকে অস্বস্তি বোধ করছিল। একদিন মেট্রন আসেন, এসে পুরো অনেক স্টুডেন্টরা কমপ্লেন করেছিল। উনি এসে দেখেন, বলেন তোমার রোজ রোজ এরকম কেন হচ্ছে। প্রথমে উনি বিষয়টা মেয়েটি চেপে যায়, বলতে চায় না যে তার সঙ্গে কেন এরকম হচ্ছে, কিন্তু বিষয়টা গোপন থাকে না, জানাজানি হয়ে যায়। যখন মেট্রন ও ভয় পাচ্ছে বলে আরেকটি মেয়ে, যে প্রচণ্ড সাহসী বলে হোস্টেলে একদম মার্ক করা আছে যে এ প্রচণ্ড সাহসী, তাকে ওর পাশে শুতে বলা হয়েছিল যে না, ও যদি রাত্রে কোনো ভয় পায় তুমি ওকে দেখতে পারবে, যে চিৎকার চেঁচামেচি যেন না করে, বাকিদের অসুবিধা হচ্ছে। সে যখন সারা রাত ওর কাছে শুয়েছিল, তার পরের দিন পুরো বিষয়টা বেরিয়ে আসে, কি ঘটনাটা, পুরো বিষয়টা জানাজানি হয় এবং পরবর্তীকালে সেই মেয়েটিকে স্কুল থেকে বার করে দেওয়া হয়, রাস্টিকেট করে দেওয়া হয়। মেয়েটি নেপালি ছিল এবং রিলিজিয়ন ছিল খ্রিশ্চানিটি। উনি বলছেন নেপালিদের মধ্যে বা এই নর্থে যারা থাকে তাদের মধ্যে ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিসের একটা অদ্ভুত অভ্যেস থাকে, সবাই না, অনেকেই থাকে, তারা এগুলো গোপনে করে। এই মেয়েটির মধ্যে স্পেশালিটি ছিল, ও ব্ল্যাক ম্যাজিকের সাথে সাথে প্ল্যানচেট করতো। প্ল্যানচেট করতো কখন? যখন হোস্টেলে থাকতো, স্কুল আওয়ার্সে, তখন কিন্তু নয়, যখন ছুটি পড়তো, যখন ওরা বাড়ি যেত, সেই বাড়ি যাওয়ার ওই সময়টা, বেশ অনেকটা সময় ছুটি থাকে। আগের দিনও তোমাদেরকে ঘটনার সাপেক্ষে বলেছি, হোস্টেলে কিন্তু অনেকটা লম্বা ছুটি থাকে। সেই সময় ও এই ব্ল্যাক ম্যাজিক, প্ল্যানচেট এগুলো প্র্যাকটিস করতো। ও যেহেতু খ্রিশ্চান ছিল, খ্রিশ্চানদের আমরা জানি তাদের মৃতদেহ কিন্তু দাহ করা, আগুনে পোড়ানো হয় না, সেগুলো কবর দেওয়া হয়। মেয়েটি কী করতো, গ্রেভিয়ার্ডে, এরকম একটা গ্রেভিয়ার্ডকে টার্গেট করতো। ও আগে থেকে ঠিক করে রাখতো কোন গ্রেভিয়ার্ডে যাবে। সেই গ্রেভিয়ার্ডে যখন দেখতো একটা মৃতদেহ আসছে, ও খুব খেয়াল করতো যে কোন রাস্তা দিয়ে মৃত ব্যক্তির বাড়ির লোকেরা বা লোকজনেরা মৃতদেহটিকে নিয়ে আসছে গ্রেভিয়ার্ডে, সেটা ও লক্ষ্য রাখতো, মার্ক করতো, লুকিয়ে দেখতো। দেখার পরে কি করতো, রাত্রিবেলা, শুনশান রাত্রে, পাহাড়ি জায়গায় রাত্রে লোক থাকে না আমরা জানি, আর গ্রেভিয়ার্ডের কাছে তো ন্যাচারালি লোক কম থাকবে। সেই রকম একটা সময় ও 2টো চেয়ার নিয়ে যেত গ্রেভিয়ার্ডে। বিষয়টা খুব ক্রিপি যদি আমরা সেভাবে ভাবি। চেয়ার নিয়ে গিয়ে একটা চেয়ারে নিজে বসতো, আর একটা চেয়ারও খালি রাখতো, যেন ওই মৃত ব্যক্তিটি ওখানে এসে বসবে। এই মেন্টালিটিতে আমরা জানি প্ল্যানচেট কোনো কেউ একা করে না, প্ল্যানচেট 5-6 জন মিলে করে এবং একটা বন্ধ ঘরের মধ্যে অন্ধকার রুমে একটা মোমবাতি জ্বালিয়ে, এটা হচ্ছে
অ্যাকচুয়াল প্রসেস। কিন্তু ও যেটা করতো, ও কাউকে ইনভলভ করতো না। ন্যাচারালি স্কুল স্টুডেন্ট, ওরকম একটা ডিসিপ্লিন আছে, সেরকম হোস্টেলেও থাকে, পড়াশুনো করে, জানাজানি হয়ে গেলে তো মুশকিল। ও লুকিয়ে বিষয়টা করতো এবং একা করতো। করতে করতে এমন প্র্যাকটিস হয়ে গেছিলো, মৃতদেহগুলো যে রাস্তা দিয়ে গেল, যেখানে তাকেদের কবর দেওয়া হলো, ও নিজের মনোসংযোগের বলে তাদেরকে সেই কবর থেকে তুলতো মানে হাত দিয়ে তুলতো না, তাদের যে আত্মাটাকে সেই পাওয়ার দিয়ে সেখান থেকে তুলতো। ওটা কল্পনা করতো, ইমাজিন করতো যে সেই মৃতদেহগুলো সেই রাস্তা দিয়ে হেঁটে আসছে, ওর সামনে সেই চেয়ারে বসছে, তাদেরকে ওর যা যা কোয়েশ্চেন্স পেন পেপার নিয়ে যেত, সেগুলোতে লিখতো, তারা যেন লিখে দিচ্ছে। তারপর ওর সেই মনোসংযোগের বলে তাদের ওই একই রাস্তা দিয়ে সেই কবরে পাঠিয়ে দিত, মানে তাদের আত্মা যেন সেখানে গিয়ে আবার শুয়ে পড়তো। এটা একদিন দুদিন না, বহু বছর ধরেও প্র্যাকটিস করতো। কে জানতো তার বাড়ি থেকে জানতো না, সে বিষয়ে কোনো ইনফরমেশান আমাদের কাছে নেই। যেটুকু উনি জেনেছিলেন স্টুডেন্ট হিসাবে সেটুকু উনি শেয়ার করেছেন। তারপর এরকম করতে করতে যেটা হয়, একদিন না একদিন মানুষের সব কিছু জানাজানি হয় বা সে বিপদে পড়ে যায়। একটা দিন মানুষের থাকে যেটা তার জন্য সেফ থাকে না, সেই দিনও তেমন ছিল। স্কুল ছুটি, হোস্টেল থেকে বাড়ি এসেছে, বাড়িতে আছে, গ্রেভিয়ার্ডের পাশে অপেক্ষা করছিল মৃতদেহ আসবে। ও দেখেছিল একজন মৃতদেহকে আনা হচ্ছে, পরিচিত এলাকায় একজন মারা গেছে। তাকে যখন দাফন করে তার লোকজনেরা চলে গেল, ও কিন্তু মার্ক করেছিল আগের অন্যান্য ডেড বডির মতো যে কোন রাস্তা দিয়ে তারা এসেছে, এটাও মেনটেন করতো। সেই রাস্তা দিয়ে ও মৃতদেহটিকে তুলবে, দেহ মানে আমি বারবার বলছি মৃত ব্যক্তির আত্মাকে তুলে তার থেকে যা যা জানার জানবে, নোট ডাউন করবে, তারপর তাকে আবার সেই নিজের শক্তির বলে ওখানে পাঠিয়ে দেবে, একই রাস্তা দিয়ে, অন্য রাস্তা দিয়ে না। একইভাবে ট্রাই করলো, মনোসংযোগের বশে ও কল্পনা করতো সেই খুব প্রচণ্ডভাবে, যেমন আমরা মেডিটেশন করি ঠিক ওভাবে। মৃতদেহটি এলো, সেই ওর সামনের ফাঁকা চেয়ারটায় বসলো, যেন সে বসে কথা বলছে তার সঙ্গে, এরকম একটা, পুরোটাই ও ইমাজিন করছে। কিন্তু সেদিন ঘটে গেছিল একটা গণ্ডগোল। যখন ওই শুনশান রাতে পুরো বিষয়টা প্র্যাকটিস করছিল, তখন আমরা জানি খুব মন দিয়ে একটা কাজ করলে তখন একটা সামান্য আওয়াজও কিন্তু আমাদের মনোসংযোগটাকে নষ্ট করে দেয়। সেদিন সেটা হয়েছিল ওই শুনশান গ্রেভিয়ার্ডে, ঠান্ডা, ওই কনকনে ঠান্ডা, ওই রকম একটা পাহাড়ি অঞ্চলে, কোথাও কেউ কিচ্ছু নেই, একটা কুকুরের ডাক, দুটো কুকুর মারামারি করছে, এরকম একটা চিৎকারে হঠাৎ ওর মনোসংযোগটা নষ্ট হয়ে যায়। তারপর কি হয়, ও চেষ্টা করো আর সেইভাবে মনোসংযোগ করতে পারে না, বারবার বিচ্ছিন্ন হয়ে যায়, বা তোবার চেষ্টা করে বিচ্ছিন্ন হয়ে যায়, এবং একটা সময় ওর মধ্যে একটা ভয় কাজ করে যেটা ওর ছিল না, এবং সমস্যা যেটা হয়, সে আত্মাটিকে ও আর পাঠাতে পারে না, সেটি যেন ওর কাছেই থেকে যায়। এরপর হয়তো বাড়িতে বলেছিল, তারা নানা রকমভাবে চেষ্টা করেছিল আত্মাটাকে তার থেকে মুক্তি দেওয়ার, কিন্তু সেটা কিন্তু হচ্ছিল না, আত্মাটা ওর সঙ্গেই ছিল। এই করতে করতে কিছুদিন কেটে যায়, স্কুল খুলে যায়, ও আবার হোস্টেলে ফিরে যায়। এই হোস্টেলে ফিরে যাওয়ার পরে এই রাত্রিবেলায় শুয়ে চিৎকারের বিষয়টা শুরু হয়, যেটা আমরা প্রথমে জানলাম যে চিৎকার করতো রাত্রে। কেন করতো? এইবার এই ঘটনাটার জন্য করতো। মেট্রো যেদিন জানতে পেরেছিলেন, আমরা বললাম একজন খুব সাহসী মেয়েকে ওর পাশে শুতে বলেছিলেন। সেই মেয়েটি সেই রাতে শোয়ার পর পরের দিন বিষয়টা বেরিয়ে এসেছিল। কিভাবে বেরিয়ে এসেছিল? সেই মেয়েটি বলছে, রাত্রে যখন ওই ছোট খাটে আমরা দুজনে শুয়েছিলাম, সেই সময় সারা রাত নয়, অর্ধেকটা রাত ও পুরো কল্পনা করেছে না, ও পুরো জিনিসটাকে ফিল করেছে যে ওদের দুজনের মাঝখানে কেউ একজন শুয়ে আছে, যার গরম নিঃশ্বাস ওর গায়ে পড়ছে, এবং গরম নিঃশ্বাসে, শীতের জায়গায় গরম জিনিস তো ভালোই লাগবে, কিন্তু গরম নিঃশ্বাসটা এতটাই
মানে কাঁটার মতো গায়ে বিচ্ছে যে সে বেশিক্ষণ ওই খাটে শুতে পারেনি। এবং ও ওই মেয়েটিকে বলে, দেখ ভাই আমার একটা অসুবিধা হচ্ছে বলে সে ওই রাত্রে ওই খাট থেকে উঠে চলে যায়। পরের দিন সে খুব অসুস্থ বোধ করে এবং পুরো বিষয়টা মেট্রনকে, হোস্টেলের মেট্রনকে জানায় যে এরকম এরকম বিষয়টা ঘটে। এটা জানার পর মেট্রন এবং অন্যান্য হোস্টেলে যারা ইনচার্জ ছিলেন মেয়েটির ওপর প্রেশারাইজড করে যে কী বিষয়, কী লুকোচ্ছ। সে তো বলে যে কিছু একটা বিষয় আছে, ও রাত্রে চিৎকারটা নর্মাল নয়। তারপর মেয়েটি চাপের মুখে সমস্ত কথা স্বীকার করে নেয়। এইসব জানার পর ওই ধরনের হোস্টেল, আমি বারবার বলেছি, প্রচণ্ড ডিসিপ্লিনড হয়, ওরা স্ট্রিক্ট হয় এবং এই প্ল্যানচেট করা এগুলো তো কখনোই ঠিক না। কোনো স্কুল এগুলোকে সাপোর্ট করবে না। ওকে দেখে দেখি যদি আরও 5 জন স্যার ট্রাই করে, ওকে রাস্ট্রিকেট করা হয়। ওর বাড়ির লোক এসে ওকে নিয়ে চলে যায়। পরবর্তীকালে মেয়েটি নাকি হোস্টেলে এসেছিল, জিনিসপত্র নিয়ে গেছে, কিন্তু সুতপা ম্যামের সঙ্গে আর দেখা হয়নি। কিন্তু সুতপা ম্যাম বন্ধুদের সূত্রে পরবর্তীকালে জানতে পেরেছিলেন ও অন্য স্কুলে ভর্তি হয়েছিল, বাড়ি থেকে যাতায়াত করতো এবং বর্তমানে উনি ওখানকারই পাহাড়ি একটি স্কুলে আজকে টিচার। তবে উনি নান হয়ে গেছেন, উনি কিন্তু বিয়ে করতে পারেননি। এবং আরও একটি বিষয়, সারা জীবন চেষ্টা করে ওর বাড়ির লোকেরা সেই যে আত্মাটা ওর কাছে এসেছিল তাকে কিন্তু তাড়াতে পারেনি। প্রচুরভাবে খ্রিশ্চানিটিতে যা যা নিয়ম আছে সব রকম ওরা ট্রাই করেছে, কিন্তু আত্মাটা তার সঙ্গে থেকে গেছে, যার জন্য সেই মেয়েটিকে বিয়ে করতেও দেয়নি। তিনি আজকে নান হয়েছেন এবং ওরকমই একটি পাহাড়ি স্কুলে শিক্ষকতা করেন। একা আছেন উনি, কোনো রকম সাংসারিক জীবনে যেতে পারেননি, জাননি না যেতে পারেননি, সে আত্মাটা তাকে যেতে দেয়নি। আমরা শুনেছি ভূতে ধরে মানুষকে, ওঝা এসে ছাড়িয়ে দেয়, কিন্তু কিছু কিছু মানুষের জীবনে এমনভাবে হয়ে যায় ছেড়ে তাকে আর যায় না। সারা জীবন যতদিন তিনি বাঁচবেন তাকে বহন করে যেতে হবে, এমন একটা অভিশপ্ত জীবন হয়ে গেল। ছোটোবেলার একটা সামান্য খেয়াল, শখ, একটা খারাপ অভ্যেস কতখানি মারাত্মক হতে পারে। অনেক সময় এই প্ল্যানচেটগুলো শুনলে অনেকের খুব ইন্টারেস্ট লাগে, ছোটো বয়সে বিশেষ করে, যে একবার ট্রাই করে দেখি তো। খুব অনেক অল্প বয়সী ছেলে মেয়েরা আছে তাদের মাথায় এগুলো এসেছে, একবার ট্রাই করে দেখি। অনেকে ভয় পায়, অনেকে আবার একটু সাহস বেশি থাকে, তারা ট্রাই করে। কখন যে কার কি কে এসে যাবে, কিভাবে কি কে বিপদে পড়বে কেউ বলতে পারে না। এগুলো হয়তো না জেনে শুনে প্র্যাকটিস না করাই ভালো। গোটা জীবনটা উনি একাকিত্বভাবে থাকবেন শুধুমাত্র ওনার ছোটোবেলার একটা ভুলের জন্য। এটা খুবই দুঃখজনক। এই ছিল ওনার পাঠানো ঘটনা। ম্যামকে অসংখ্য ধন্যবাদ ওনার হোস্টেল লাইফের এমন একটা ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। এবং এছাড়াও আরও অনেকগুলো হোস্টেলের ঘটনা এসেছে, তারা অনেক ইনসিডেন্ট শেয়ার করেছেন, তাদেরকেও ধন্যবাদ। আগামী দিনে সেই এপিসোডগুলো আনবো। এরপর সরাসরি চলে যাচ্ছে আজকে দ্বিতীয় ঘটনায়। দ্বিতীয় ঘটনা শেয়ার করেছেন শান্তনু চক্রবর্তী। লিখছেন, আমার দিদার মেজ পিসিমার জীবনের প্রথম অংশের ঘটনা। তোমাকে বলেছিলাম সহেলিদি, যেখানে উন্মাদ জমিদার পুত্রের সাথে তার বিয়ে হয়েছিল। বিয়ের পরবর্তী সময়ে পিসিমার সেই উন্মাদ স্বামী নিরুদ্দেশ হয়ে যান এবং অনেক পরে তার মৃত্যু সংবাদ পাওয়া যায়। ঠিক তার পরেই তার নামে গয়ায় পিণ্ডদানের মুহূর্তেই ঘটে যায় একটা অলৌকিক ঘটনা। কি ঘটনা, যার আর পুনরাবৃত্তি করতে চাই না। পিসিমা তখন তার বাপের বাড়িতেই রয়েছেন, তবে সেটা ছিল তার জীবনের অলৌকিকতার হাতেখড়ি। আজ বলবো তার জীবনের পরবর্তীকালে যা ঘটেছিল, যতটুকু আমি জানতে পেরেছি আমার দিদা ও মায়ের কাছে। তখনকার দিনে বিধবা নারীদের সমাজের চাপে কঠোর নিয়মে চলতে হতো। সাদা থান পরে থাকা, নিরামিষ ভোজন, নির্জলা একাদশী পালন ইত্যাদি। বাল্যবিধবা পিসিমাও এর ব্যতিক্রম ছিলেন না। বলা বাহুল্য, তার দ্বিতীয়বার বিয়ের চেষ্টাও কেউ করেননি, কারণ তখনকার দিনে মানুষের মানসিক সংকীর্ণতা। বয়স বৃদ্ধির সাথে সাথে পিসিমা উপলব্ধি করেন যে তার জীবনটা নিরর্থক হয়ে গেছে। এই জীবনটা সার্থক তখন হবে যদি তিনি ঈশ্বরের চরণে নিজেকে সমর্পণ করেন। তিনি তাই ঠিক করেন যে এভাবে বাড়িতে থেকে দৈনন্দিন সাংসারিক কাজে না থেকে তিনি ঈশ্বর সাধনা করবেন। কিন্তু সংসারে তার সাধনার প্রতিবন্ধক হবার সম্ভাবনা নেই। তিনি সংসার ত্যাগ করে বেরিয়ে পড়ার সিদ্ধান্ত নেন, যেটা সেই সময় নারীদের পক্ষে একটা দুঃসাহসিক পদক্ষেপ ছিল।
তার যেহেতু নতুন কিছু হারাবার ভয় ছিল না, তাই তিনি তার লক্ষ্যে অবিচল ছিলেন এবং গৃহত্যাগ করেছিলেন। অবশ্য অনেক পরে তিনি গৃহে ফিরেছিলেন, কিন্তু বেশি দিন তাকে ঘরে আটকানো যেত না। তবে গৃহে থাকাকালীন তিনি বলেছিলেন তার পরিব্রাজক জীবনের নানা অভিজ্ঞতা। যেমন প্রথমবার গৃহত্যাগের পর তিনি ভারতের নানা তীর্থে ঘুরতে ঘুরতে যখন হরিদ্বারে পৌঁছান, তখন কয়েকজন সহৃদয় সন্ন্যাসীর নজরে পড়ে যান। সেই সন্ন্যাসীরা দেখেছিলেন যে একটা একাকী অল্প বয়সী সাদা কাপড় পরা মেয়ে দুর্গম পার্বত্য এলাকায় খুব কষ্ট করে উঠছে, অবিলম্বে তাকে সাহায্য করা প্রয়োজন। তারা যে সেদিন শুধু পিসিমাকে চড়াই অতিক্রম করতে সাহায্য করেছিলেন তা নয়, সঙ্গে করে তাদের গুরুর কাছেও নিয়ে গেছিলেন। সেখান থেকেই পিসিমার জীবনে প্রকৃত আধ্যাত্মিক পথ চলা আরম্ভ। কেননা সেই গুরু ছিলেন একজন মহাযোগী। মানুষকে দেখেই বুঝতে পারতেন তার মনের খবর, বলে দিতেন তার ভূত ও ভবিষ্যৎ। সুতরাং পিসিমাকে দেখেই তিনি বুঝেছিলেন মেয়েটি সাধারণ নয়। স্বামীর মৃত্যুতেই তার জীবনের দ্বার খুলে গেছে। ঈশ্বর তাকে নানা স্থানে ঘুরিয়ে তার কাছে নিয়ে এসেছে সঠিক পথের সন্ধান দিতে। এতদিনে মেয়েটি অন্ধকারে হাতড়েছে, এখন মেয়েটিকে তিনি আলোয় পৌঁছে দিতে চান। তিনি এরপর পিসিমাকে মন্ত্র দীক্ষা দেন। মা এ ব্যাপারে কিছু বলতে না পারলেও আমার ধারণা সেই যোগী তাকে কালী মন্ত্রই দিয়েছিলেন, কেননা মা ও দিদা উভয় বলতেন পরবর্তীকালে তিনি কালী সাধনা করেছেন। দিদা তার সাথে ওঠা বসা করেছেন। সেই দিদাই আমায় বলেছিলেন যে তার পিসিমাকে মা কালী বিভিন্ন সময় দর্শন দিতেন। এতটাই তিনি উচ্চ মার্গের সাধিকা ছিলেন। এ ব্যাপারে একটা ঘটনার উল্লেখ করছি, সেটা অবশ্য পরের কথা। পিসিমা তখন আনকোড়া, সাধন পথের যাত্রী মাত্র, একজন সিদ্ধ যোগিনী। সেই সময় একদিন শেষ রাতে তিনি এক জঙ্গলের সাথে জঙ্গলে পথে পায়খানা করতে বসেছিলেন। হঠাৎই অনুভব করেন তার চুল ধরে কে সজোরে টান মারল। চমকে তাকিয়ে তার চক্ষু স্থির। সামনে দাঁড়িয়ে স্বয়ং মা কালী, যিনি তীব্র স্বরে পিসিমাকে বলছেন, কোন আক্কেলে তুই আমার যাতায়াতের পথে মলত্যাগ করছিস? এই পথ দিয়ে রোজ আমি যাতায়াত করি। দিদা অবশ্য আমায় বলেছেন যে ওই রাত 3টে থেকে 4টে এই সময় ভূত প্রেত দেবতাদের যাতায়াতকাল, সেই জন্য সেই সময় বাড়ির বাইরে যাওয়া উচিত নয়। যাই হোক, পিসিমা তার আরাধ্যা দেবীকে সে রাত্রে কাতর কণ্ঠে বলেছিলেন, মা আমি তো জানতাম না তুমি এই পথ দিয়ে যাতায়াত করো, ভুল করে ফেলেছি মা। মা কালী তৎক্ষণাৎ তার চুল ছেড়ে দিয়ে বললেন, যা আর এমন করবি না, কাল ভোরে এই জায়গাটা পরিষ্কার করে গোবর জল ছেটাবি। এমন আরও ঘটনার কথা দিদা জানতেন, আজ আর আমার তা জানবার সুযোগ নেই, তাই মায়ের কাছ থেকে যা শুনেছি সেটুকুই বলছি। সেই গুরুদেবের কথা। হরিদ্বারে যার আশ্রয় দিদার মেজ পিসিমা তখন দীর্ঘদিন ছিলেন। এমন সময় একদিন তার গুরুদেব তাকে বলেন, অনেক দিন তুই ঘর ছাড়া, তুই এবার বাড়ি যা, তোর বড় ভাইয়ের মৃত্যু আসন্ন, মাত্র কয়েকদিন পর সে মারা যাবে। গুরুদেবের বাক্যে সন্দেহের কোনো প্রশ্নই নেই, কারণ পিসিমা জানতেন তার গুরুদেব কোন স্তরের ব্যক্তি। অতএব বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। বাড়ি ফেরার পথে দাদার পারলৌকিক কাজ লাগবে এমন কিছু বস্তু দোকান থেকে কিনে নিকটবর্তী জঙ্গলে লুকিয়ে রাখলেন। তারপর বাড়িতে প্রবেশ করলেন। তার অকস্মাৎ আগমনে বাড়ির লোক অবাক হয়ে গেল, কিন্তু খুশি হলো। কিন্তু পিসিমা খুশি ছিলেন না, কারণ গুরুদেবের ভবিষ্যৎবাণী যার নির্দিষ্ট দিনেই ঘটেছিল। আমি অবশ্য জানি না গুরুদেব তন্ত্র সাধক ছিলেন কিনা, কিন্তু তিনি কিছু ভূত প্রেত পুষেছিলেন যারা গোপনে তাকে সংবাদ সরবরাহ করত। যেমন পিসিমা যখন দীর্ঘদিন নিজের বাড়িতে থাকতেন, তখন তার বাড়ির সীমানায় অকস্মাৎ একদিন মধ্যরাত্রে তীব্র চিৎকার শোনা যেত। কেউ তার নাম ধরে ডাকছে। এতে বাড়ির লোকজন ব্যস্ত হয়ে সেই ডাকে সাড়া দিতে উদ্যত হলে তিনি তাদের বারণ করেছিলেন। বলেছিলেন তার গুরুদেব তার কুশল সংবাদ জানার জন্য প্রেত পাঠিয়েছেন। 3বার নাম ধরে ডাকার পর কোনো উত্তর না পেলে প্রেত বুঝে যায় তিনি ভালো আছেন এবং গুরুদেবকে জানায়। এরপর যখন তিনি হরিদ্বার থেকে বাড়ি ফিরছেন, তখন দীর্ঘদিন বাড়িতে সাধন ভজন নিয়ে থাকাকালীন ওই রকম প্রেত কণ্ঠের চিৎকারে আর কেউ বিচলিত হতো না। এই গুরুদেবই তাকে একদিন আদেশ দেন যে পিসিমা যেন আর তীর্থে তীর্থে না করে শেষ জীবনটা ঘরে কাটান।
পথে ঘাটে মৃত্যুবরণ না করে যেন দেহত্যাগ ঘরেই করেন। সেই জন্য শেষ কয়েক বছর তিনি তার বড় ভাইয়ের বড় ছেলের কাছে কাশীপুরের ভাড়া বাড়িতে কাটান। সাধনার দ্বারা পিসিমা তার মৃত্যুর দিন তথা সময় পর্যন্ত বলে গেছিলেন, যে অক্ষর অক্ষরে মিলে গেছিল, যা তার পরিবারের লোকজনদের অবাক করেছিল। আমি অবশ্য মাকে বলেছিলাম, স্বয়ং মা কালী যাকে চুল ধরে বকাবকি করে, তিনি কি আর অন্য কোনো কারুর কাছে কিছু জানার বাকি থাকে তার? অন্য কারো ক্ষেত্রে মাকে এতটা প্রকট হতেন? আমরা তাকেই শাসন করি যাকে ভালোবাসি। যাই হোক, এমন একজন সাধিকা, তিনি আমার দুঃসম্পর্কের আত্মীয়া, এটা আমার গর্বের কারণ। তার প্রতি শ্রদ্ধার্ঘ্য হিসাবে না হয় এই ঘটনার 2টি পর্ব রচনা করলাম। প্রথম ঘটনাটা হয়তো পাঠ করা হয়নি, আমি অবশ্যই চেষ্টা করব ঘটনা খুঁজে তোমাদেরকে জানানোর। দ্বিতীয় ঘটনাটা দিয়েই শুরু করলাম। কেমন লাগলো বন্ধুরা? আমার কিন্তু খুব ভালো লেগেছে। যখন বারবার শুনি, এই কিছুদিন আগে একটা ঘটনা, যে ঘটনা নিজেই বলতে কত খারাপ লাগছিল, একজন তান্ত্রিকটা কত নিচে নামতে পারে। একজন কমেন্ট করেছিলেন, এরকম পরকীয়া করছে, এরকম স্ত্রীর ঘটনা আপনি শেয়ার করছেন কেন? তার নাম আমি মনে করতে পারছি না। সেই ভাই, তার উদ্দেশ্যে বলছি, সেই মেয়েটি কিন্তু পরকীয়া করব বলে কিন্তু সে সাধুর সঙ্গে যোগাযোগ করেনি। সে সন্তানের আশায় পাগলের মতো ঘুরছিল। এই ধরনের সাধু বা কাপালিকরা মানুষকে হিপনোটাইজ করে। তারা জানে কার কোন দুর্বলতা আঘাত করলে মানুষ কোন দিক অবধি যেতে পারে, কতটা দিক যেতে পারে। এরা মানুষকে কাজে লাগায়, মানুষের ইমোশনকে কাজে লাগায়। খারাপ হলে তো তার মধ্যে তো সেই গ্লানি বা পাপবোধ আসতো না। সে তো একটা পারপাসে গেছে, তাকে তো ফাঁসিয়ে দিয়েছিল, যার জন্য সে খারাপ কাজ করতে বাধ্য হয়েছিল, যে ছবিগুলো তোমার বাড়িতে দেখিয়ে দেবো ইত্যাদি ইত্যাদি। সাধনার নাম করে নানান রকম উল্টোপাল্টা তাকে বুঝিয়েছিল। এমনভাবে তাদের বশ করে ফেলে। তন্ত্রের এই বশ করে কিন্তু ভালো কাজ করা যায়, কিন্তু তিনি এই বশ করার ক্ষমতাটাকে খারাপ কাজে লাগিয়েছেন। এবং এই বশ করা জিনিসটাও বেশিক্ষণ থাকে না। যখন তার বশের এই প্রভাবটা চলে গেছিলো, তখন সে তার নিজের ভুল বুঝেছিল, তার পাপ বোধ হয়েছিল। বাপের বাড়িতে সে সুসাইডও করতে গেছিলো, বলেছিলাম। তো কাউকে না জেনে বিষয়টা হয়তো আমি বোঝাতে সমর্থ হইনি, হতে পারে। না জেনে বিষয়টা বলবেন না যে সে এক ভালো মানুষ বলেই সে এরকম একটা বিপদে পড়েছিল, না হলে হয়তো পড়তো না। তার সরলতার সুযোগ নিয়েছিল। এরপর সরাসরি চলে যাব কমেন্ট বক্স সেকশনে। হবিট স্পট কমেন্ট করেছেন, খুবই দুঃখের ঘটনা, ছোট ছেলেটার ব্যথা অভিমান যেন মন খারাপ করে দেয়। আকাঙ্ক্ষা দিয়ে লিখেছেন, আনএক্সপেক্টেড এপিসোডগুলো আমাদের উপরেই পাওনা তোমার থেকে দিদি। বিউটি মণ্ডল লিখেছেন, অসাধারণ ঘটনা। একে একে লিখেছেন, না শুনলাম দিদি, তবে দুঃখ লাগলো। কি জানি কি বললে বিশ্বাস করবে না, মনে হচ্ছিল আজ নতুন কিছু না কিছু আপনি শোনাবেন, ভালো লাগলো। লিখেছেন শিবাশিস সেন। গীতা গোস্বামী লিখেছেন, দিদিভাই তোমার সুন্দর সুন্দর ঘটনা শুনছি, থ্যাংক ইউ সো মাচ। সিঙ্গিং স্টার কবিতা লিখেছেন, হ্যালো সিস্টার, আই এম বিগ ফ্যান অফ ইউর ডিয়ার, আই লাইক ইউ টু। সৌরভ ঘোষ লিখছেন, শুনছি, শুনে আবার কমেন্ট করব। আচ্ছা। লীনাঞ্জন চক্রবর্তী, শেষটি ঘটনাটা বেশি ভালো, এরকম ঘটনা আরও শুনতে চাই। দামিনী পাল, দামিনী সেদিনকে বলেছিল যে দিদি আমার ঘটনা পড়েছো, কেন কমেন্টগুলো পড়ছো না? আজকে তোমার কমেন্ট পড়ছি দামিনী, তুমি যদি শোনো অবশ্যই রিপ্লাই করো। আজকে ঘটনা শুনতে দেরি হয়ে গেল দিদি, দ্বিতীয় ঘটনাটা খুবই হৃদয় বিদারক, অবশ্যই শিক্ষণীয় ঘটনা। আমি যদিও নাস্তিক নাও, কিন্তু এই জ্যোতিষ শাস্ত্র না আমি বিশ্বাস করি না। ভালো থেকো দিদি, এভাবে পরিবারে গিয়ে চলুক, লাভ ফ্রম বেলঘড়িয়া। শুভম পাল লিখেছেন, দ্বিতীয় ঘটনাটা সত্যি শিক্ষণীয়। শিবাশিস সেন, মানুষ ফ্রাস্ট্রেটেড হলে অনেক ভুল করে ফেলতে পারে, একদম তাই। মানসী সিংহ, খুব ভালো লাগলো আজকের ঘটনাটা। ইউজার 311BM4XH বলছে, তোমার ঘটনাগুলো শুনতে চলে এসেছি। অনুশ্রী পাঁজা, ভালো আছি দিদিভাই, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। সুদীপ পান্না, চলে এসেছি দিদিভাই। কমেন্ট করেছেন শ্রাবণী বাগচি, দুটো ঘটনাই অসাধারণ। ক্ষীরোদ মণ্ডল, দিদি একটা আওয়াজ শোনা গেল 28 মিনিটে, কেমন লাগলো? মনে হচ্ছে কেউ যেন বললো খুব, এটা কি ইন্টেনশনালি না এডিট করা হয়েছে আলাদা করে? না, এটা আমি জানি না আপনারা বিশ্বাস করবেন কি করবেন না, কারণ ন্যাচারালি আমি তো আমার বাড়ি দেখাতে পারছি না, বা আমি যেখানে ঘটনা বলছি সেই জায়গাটাও দেখাতে পারছি না। তো এখানে কিন্তু কেউ থাকে না, মানে আমি যেখানে ঘটনা বলছি সেই জায়গায় কিন্তু কিছু নেই, কেউ নেই।
নিস্তব্ধ জায়গা, এবং রাতের অনেকটা মাঝরাতে এই ঘটনাগুলো রেকর্ড হয়। তো আনএক্সপেক্টেড যদি কোনো শব্দ আসে, যেগুলো মিউজিক ইনপুট করা হয় সেগুলো তো আপনারা শুনতেই পান, কিন্তু তাছাড়া যদি কিছু আসে, আমি জানি না কেন ওইগুলো আসছে, সত্যি আমার জানা নেই। আমি বলবো না এটা কোনো অলৌকিক বিষয় ঘটছে, কিন্তু সত্যি আমার জানা নেই। আচ্ছা, এছাড়া আর কে কমেন্ট করেছেন? বৃন্দা বোস কমেন্ট করেছেন ইউজার 18277, মনিকা নন্দী, সরি, খুব ভালো লাগলো। হেনা সরকার, সৌরভ ঘোষ, আরেকজন ইউজার আছেন তিনি কমেন্ট করেছিলেন, তার নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, অমর কুমার গুপ্ত লিখেছেন, অমরবাবু একটা প্রশ্ন করেছিলেন যে 2.5 নম্বর গেটে কিন্তু এরকম কোনো বাড়ি নেই, এয়ারপোর্ট 2.5 নম্বর গেটে। আমি বোধহয় আপনাকে বোঝাতে পারিনি বা বোঝাতে অসমর্থ হয়েছি। এয়ারপোর্টে 2.5 নম্বর গেটে বাড়িটি আছে আমি কিন্তু একবারের জন্য বলিনি। আমি যেটা বলেছি, যিনি ঘটনা পাঠিয়েছেন তিনি ওখানে থাকেন, তার প্রতিবেশিনীর থেকে তিনি ঘটনাটা শুনেছেন, তিনি বলেছেন বাড়িটি কোথায় কি বৃত্তান্ত সেটা উনি বলেননি। ধরে নেওয়া যায় কলকাতা কিংবা তার আশেপাশের কোনো জায়গায়, ধরে নেওয়া যায়। আজকে এখানে শেষ করছি, ফিরে আসবো আগামী পর্বে। ধন্যবাদ, ভালো থাকবেন, শুভরাত্রি।